আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমাদের সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ঢাকার সুবহানবাগ জামে মসজিদের খতিব, বাংলাদেশ ব্যাংকের শরিয়া অ্যাডভাইজরি বোর্ডের সদস্য শায়েখ শাহ ওলিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই জনাব মোহাম্মদ আনিসুর রহমান, আপনার কাছে জানতে চাই, ইসলামী ব্যাংকগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক্সটার্নাল শরিয়া অডিট চালু করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরিকল্পনা কি এবং এটি বাধ্যতামূলক করলে দেশের ইসলামী ব্যাংকগুলোর চিত্র কেমন হবে বলে আপনি মনে করেন? এক্সটার্নাল শরিয়া একটা রিফর্মের একটা পার্ট। এর জন্য আসলে কয়েকটা বিষয় খুব জরুরি। প্রথমে হলো আইনি ভিত্তি লাগবে, এরপর প্রশিক্ষণ লাগবে, এরপর এটা অ্যাপ্লাই করতে হবে। আর এটা একটা স্ট্রাকচারের মধ্যে পরিচালিত হওয়া দরকার। সেজন্য আমরা এই স্ট্রাকচারটা তৈরি করার কাজ করছি। এছাড়া প্রশিক্ষণের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে সিএ ফার্মগুলো আছে তারা জেনারেল অডিট সম্পর্কে অভিজ্ঞ, কিন্তু ইসলামী শরিয়ার যে অডিট, এটার জন্য বেসিক তার যে নলেজ, প্রশিক্ষণ, সেইগুলো প্রয়োজন হবে। সো আমরা বিশ্বাস করি এই এক্সটার্নাল শরিয়া অডিট চালু হলে ব্যাংকগুলোতে স্বচ্ছতা নিশ্চিত হবে। আমরা এই নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আমরা এই আইনি ব্যাপারগুলো সমাধান হলে পরে আমরা শীঘ্রই এক্সটার্নাল শরিয়া অডিট বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ইনিশিয়েটিভ নিয়ে এটাকে কম্পালসারি করার বিষয়ে উদ্যোগ নিতে পারবো ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকিংয়ে সুশাসন প্রতিষ্ঠায় এক্সটার্নাল শরিয়া অডিট যেটা আছে সেটা কতটা জরুরি এবং শরিয়া দৃষ্টিতে স্বাধীন অডিট যাকে বলে সেটার গুরুত্ব কি? প্রথমত দেখুন যে অডিট কেন হয়। অডিট হয় যে নির্ধারিত আইনি বিধিবিধানের অনুকূলে পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা। 2 নাম্বার, কোনো ভুল ত্রুটি থাকলে ভুলটা চিহ্নিত করে তার সমাধান নিশ্চিত করা। 3 নাম্বার, এর দ্বারা কনফিডেন্ট লেভেল, বিশ্বাসের লেভেলটা উপরে ওঠে। কারণ যখন গ্রাহকরা, এমনকি যারা বাহিরে আসেন, এমনকি ভিতরে আসেন, তারা যখন দেখেন যে না এটাকে আইনের অধীনে পরিচালিত হচ্ছে, ভুল ত্রুটি খুঁটে খুঁটে বের করা হচ্ছে, সমাধান করে দেয়া হচ্ছে, তখন বিশ্বাসের লেভেলটা উপরে ওঠে। আর এই বিশ্বাসের লেভেল উপরে উঠানোর মাধ্যমেই সফলতা নিশ্চিত হয়। এই জন্যে ইন্টারনাল অডিট বলেন, এক্সটার্নাল অডিট, সকল অডিটেরই উদ্দেশ্য হলো পিউরিফিকেশন এবং বিশ্বাসটাকে সুদৃঢ় করা, মজবুত করা। যেমন বাংলাদেশ ব্যাংক, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ব্যাংকে আগে বিআরপিডির অধীনেই সবগুলো চলতো। আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ তাআলার, কারণ তার দেয়া তৌফিকেই বাংলাদেশ ব্যাংক ইসলামিক বিআরপিডি করেছে আলহামদুলিল্লাহ। এবং ইসলামিক বিআরপিডির প্রথম পরিচালক আমাদের আনিস ভাই, এবং আমরা শরিয়া বোর্ডের লোক হিসেবে সরাসরি তাদের সাথে কাজ করছি। ইসলামিক বিআরপিডি হওয়ার কারণে মানুষের আগ্রহটা আরও বেড়েছে, ইসলামী ব্যাংকিংয়ের প্রতি দায়বদ্ধতাটা বেড়েছে, ইসলামী ব্যাংকিংয়ের পিউরিফিকেশনের ব্যাপারটা আরও পরিচ্ছন্ন হোক, এটা সময়ের দাবি, মানুষের দাবি, গ্রাহকের দাবি, শরিয়ার দাবি। তবে বলতে দ্বিধা নাই, ইন্টারনাল অডিট অনেক ক্ষেত্রেই সফলতা দেখাচ্ছে, কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেটা অন্তত পরিচালক মহোদয় আনিস ভাই সুন্দর করে বলেছেন, যে যারা অডিট করেন তাদের যদি স্বাধীনতা থাকে তাইলে অডিটের রিফ্লেকশনটা একরকম হয়। আর যারা অডিট করে তারা যদি আবার যাদের কাছে পেশ করবে তাদের কাছে তাদের এসিআর থাকে, তাদের প্রমোশন থাকে, তাদের সুযোগ সুবিধা থাকে, আর যদি অডিটে তাদের বিরুদ্ধে কিছু যায় তাহলে তো লাল কালি মেরে দেবে। এই জন্যে অন্তত বাংলাদেশ ব্যাংক ওই উদ্যোগটা নিয়েছে, এবং এটা আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংকিংয়ের আন্তর্জাতিক প্র্যাকটিসে আর্থিক প্রতিষ্ঠানগুলো শরিয়া মোতাবেক পরিচালিত হতে গেলে এক্সটার্নাল অডিট
থাকা উচিত, তাহলে পাবলিকের কাছে এর পরিচ্ছন্নতা নিশ্চিত হয়, মানুষের বিশ্বাসটা অনেক উপরে ওঠে, পিউরিফিকেশন নিশ্চিত হয়, আইন কানুন যথাযথ মেনে চলা বাধ্যতামূলক হয়। জি, অনেক অনেক ধন্যবাদ শায়েখ। ইসলামী ব্যাংকে শরিয়া কমপ্লায়েন্স নিশ্চিত করতে এটা অনেক বেশি জরুরি। তো ফিখে মুআমালাত এবং শরিয়া বিষয়ে পারদর্শী যারা আছেন, মুফতি যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টা কতটা প্রয়োজন মনে করেন আপনি, এবং এই ধরনের দক্ষ মানব সম্পদ অন্তর্ভুক্তির বিষয়ে আপনারা কি ভাবছেন, কেন্দ্রীয় ব্যাংক কি ভাবছে, এ বিষয়ে একটু জানতে চাই। আমরা এ বিষয়ে গত বছর একটা সার্কুলার জারি করেছি। সেই সার্কুলারে আমরা দেশে আমার মনে হয় সরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রথম যারা কওমি ডিগ্রিধারীদেরকে এখানে ইনক্লুড করেছি। উদ্দেশ্যটা হলো যারা যে বিষয়ে পারদর্শী জ্ঞানী তাদেরকে নিয়ে আসা। আমরা আসলে এখানে কওমি আলিয়া পার্থক্য না করে আমরা এখানে জ্ঞানের গভীরতা, ইনভলভমেন্ট এটাকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের সার্কুলারে উল্লেখ করেছি, এবং আলহামদুলিল্লাহ মিন টাইম অনেকগুলো ব্যাংকে এই কওমি আলেমরা তাদের বিভিন্ন শরিয়া বোর্ডে অলরেডি ইনক্লুড হয়েছেন, তারা অবদান রাখছেন। এটা আমাদের জন্য খুবই পজিটিভ। দলমতকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা গুরুত্ব দিচ্ছি শরিয়া পরিপালনটা কত বেশি যথাযথ করা যায়, এটা হলো আমাদের টার্গেট। এই জন্য আমাদের সার্কুলারে অন্যান্য সরকারি নিয়মের বাইরে আমরা এটা করেছি। এটা আলহামদুলিল্লাহ আমাদের একটা অগ্রগতি। একজন আলেম, বাংলাদেশ যতগুলো ইসলামী ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে থাকাটা কতটা জরুরি মনে করেন আপনি? যে আলেম মাত্রই ইসলামী ব্যাংকিং জানে না, এটা স্পষ্ট হওয়া উচিত। কারণ সকল আলেম ইসলামী অর্থনীতি জানেন না, বুঝেন না। এটা উদাহরণ দিচ্ছি এভাবে, যেমন দেখুন, সকল ডাক্তার সকল ব্যাপারে এক্সপার্ট হয় না, এই জন্যে তাকে আবার আলাদা হয়তো নাক কান গলা, আলাদা হয়তো চক্ষু, আলাদা হয়তো হার্ট, আলাদা হয়তো অন্যান্য সাবজেক্টে এক্সপার্ট হতে হয়। তো সাধারণত এমবিবিএস করেই কেবল সকল সাবজেক্টে এক্সপার্ট হয় না, যদি না সে নির্দিষ্ট বিষয়ে ফোকাসিং না করে। আলেম মাত্রই অর্থনীতি বুঝেন না। আলেম হওয়ার পরে তিনি যখন ফিকহুল মুআমালাতের উপরে আলাদাভাবে লেখাপড়া করবেন, ডিগ্রি অর্জন করবেন, তাদেরকেই প্রাধান্য দিতে হবে কেবল ইসলামী অর্থনীতি। কারণ যিনি ফিকহুল ইবাদাতের উপরে এক্সপার্ট, তিনি জায়েজ না জায়েজ, ইবাদতে সুন্নাহ, ফরজ, মুবাহ এগুলা নিয়ে এক্সপার্ট, কিন্তু মুআমালাতের ব্যাপারটা তিনি হয়তো ওইভাবে বুঝেন না। কারণ এটা আলাদা পড়ালেখার বিষয়, আলাদা কিতাবাদি এর মধ্যে রয়েছে, আলাদা গবেষণা এর মধ্যে করতে হয়। সুতরাং আমি এটা বিনীতভাবে বলতে চাই, যারা আলেম হওয়ার পরে ইসলামী অর্থ ব্যবস্থা তথা মুআমালাতের উপরে, লেনদেনের উপরে, ব্যবসা বাণিজ্যের উপরে আলাদাভাবে পড়ালেখা করেছেন, যারা বুঝেন যে কোনটা বাই কোনটা মুদারাবা, তো এই জিনিসগুলো যারা বুঝেন কেবল তাদেরকেই বাছাই করে ইসলামী অর্থনীতির কাজে, ব্যাংকিংয়ের কাজে, আর্থিক প্রতিষ্ঠানের কাজে লাগাতে হবে। যদি আমরা উন্মুক্ত করে ফেলি তাহলে এক্সপার্ট আসবে না, এবং অনেক ক্ষেত্রে আমরা এমন হুচট খাচ্ছি, যারা এক্সপার্ট তারা পিছনে পড়ে যাচ্ছেন, আর জেনারেল আলেমদেরকে আগায় দেয়া হচ্ছে। আমাদের এই সাবকন্টিনেন্টে প্রায় 350 বছর রাজত্ব করেছেন মুঘলরা। যখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ক্ষমতা দখল করলো, প্রথম লর্ড বললেন, আমাকে বলো কি দিয়ে তারা রাষ্ট্র চালিয়েছে শত শত বছর। তখন বলা হলো, একটা কিতাব দিয়ে মুঘল সাম্রাজ্য চলেছে, কিতাবটার নাম হলো, আমরা সবাই জানি এর নাম হেদায়া, আল্লামা মারগেনানির লেখা, তিনি উজবেকিস্তানের লোক। হেদায়া কিতাবটাতে মানব জীবনের এ টু জেড, এমনকি ব্যবসা বাণিজ্যের অধ্যায়, অর্থনীতির অধ্যায় এত স্পষ্ট করে বলা হয়েছে। বাংলাদেশের আলিয়া কওমি সব জায়গায় পাঠ্য, কিন্তু টোটাল কিতাবটা পাঠ্য না। এই জন্যে ওই খণ্ডিত অংশ পরে আমরা অনেকে সার্টিফিকেট অর্জন করি, কিন্তু ব্যবসা বাণিজ্যের মুআমালাতের অংশটা না জানার কারণে শরঈ ব্যাপারগুলো, অর্থনীতির ব্যাপারে কি আছে আমরা অনেকে জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার
জান্নাতের সুসংবাদ দেয়া সাহাবায়ে কেরামের মধ্যে অধিকাংশরাই আন্তর্জাতিক ব্যবসা করেছেন। সুতরাং ব্যবসার আদান প্রদান, লেনদেন পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, পৃথিবীতে দ্বিতীয় আর কেউ শিখাতে পারেনি। তাই যে আলেম নবীজির সুন্নাহর অনুকূলে শরিয়ার অর্থ ব্যবস্থাপনায় এক্সপার্ট, তাদেরকে দিতে হবে, তাইলেই সুফলটা জি, অনেক অনেক ধন্যবাদ শায়েক আপনাকে সুন্দর আলোচনা করবার জন্যে। জনাব মোহাম্মদ আনিসুর রহমান, আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিন ধরে আলোচিত ইসলামী ব্যাংকিং আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি আছে এবং এই আইন কার্যকর হলে সুশাসন ও শরিয়া কমপ্লায়েন্সে কী পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? আমরা ইসলামী ব্যাংকিং আইন 2026 নামে একটা ড্রাফট রেডি করেছি। ড্রাফট রেডি করার পর একটা উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি কাজ করেছে। এই রিভিউ কমিটিতে আমরা শরিয়ার এক্সপার্ট রেখেছি, লিগ্যাল এক্সপার্ট রেখেছি, এছাড়া দুইটারই ধারণা আছে এরকম লোকও রেখেছি। এর মাধ্যমে আমরা এই রিভিউটা সম্পন্ন করেছি। এখন আমাদের এই রিভিউ কমপ্লিট হওয়ার পর এই ইসলামী ব্যাংকিং আইন, এটা আমরা আমাদের যে শরিয়া সুপারভাইজারি বোর্ড আছে, বোর্ডের অ্যাপ্রুভাল নেব। বোর্ডের অ্যাপ্রুভাল নেওয়ার পর এটা বাংলাদেশ ব্যাংকের যে বোর্ড অফ ডিরেক্টরস আছে, এই বোর্ড অফ ডিরেক্টরসে প্লেস করব। সেখানে অ্যাপ্রুভাল হলে এটা মিনিস্ট্রিতে যাবে। মিনিস্ট্রিতে মিন্স আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্টে পাঠাবো। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট এটা ল মিনিস্ট্রির অপিনিয়ন নিয়ে সংসদে প্রেরণ করবে। আসলে ইসলামী ব্যাংকিং আইন খুব জরুরি। এতদিন আমরা ইসলামী ব্যাংকিংটা করছি হলো আমাদের সার্কুলার লেটার দিয়ে, অর্থাৎ রেগুলেশন দিয়ে, গাইডলাইন দিয়ে। তো আমরা যদি আইনটা করতে পারি তাইলে এটা আইনি ভিত্তি যেমন থাকবে, প্লাস এটা একটা স্ট্রং আমাদের মনিটরিংয়ের ভিত্তি তৈরি হবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই আইনটা হলে আমাদের যে ট্রান্সপারেন্সির আরও বেশি আসবে, আমরা সেই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। শুধু তাই না, এটা লোন দেয়া থেকে শুরু করে এই আইনের মাধ্যমে আমাদের কাস্টমার অ্যাওয়ারনেস আসবে। এছাড়া আমাদের কাস্টমারের পাশাপাশি এর সাথে যারা জড়িত আছে প্রত্যেকের একটা মানসিক তৃপ্তি হবে যে আমরা আইনি ভিত্তির উপর ভিত্তি করে আমরা ইসলামী ব্যাংকিং করছি। এই জন্য সবাই তাকিয়ে আছে যে আইনটা কবে হবে। নিশ্চয়ই আমরা আশা করছি এই বর্তমান সংসদে নতুন সরকার এই আইনটা পাশ করবে। আমরা এই আইন করার ক্ষেত্রে বিভিন্ন দেশের ইসলামী ব্যাংকিং আইনের রেফারেন্স নিয়েছি। সুদানের ইসলামী ব্যাংকিং আইন, মালয়েশিয়ার ইসলামী ব্যাংকিং আইন। আমরা এগুলো কম্পেয়ার করতে যেয়ে দেখেছি যে মালয়েশিয়ার যে ইসলামী ব্যাংকিং আইন আছে, আমরা ওটার থেকে বেশি রেফারেন্স নিয়েছি। আপনি জানেন যে মালয়েশিয়া অনেক দিন ধরে ইসলামী ব্যাংকিং আইনের মাধ্যমে ইসলামী ব্যাংকিং করছে। এছাড়া মিডল ইস্টের গালফ কান্ট্রির কয়েকটা দেশও ইসলামী ব্যাংকিং করছে। তো আমরা মনে করছি যে আমাদের আইনটা একটা আন্তর্জাতিক আইন, ইসলামী ব্যাংকিং আইন হবে। বর্তমান ইসলামী ব্যাংকিংয়ের মামলাগুলোর ক্ষেত্রে জেনারেল পরিভাষা ইউজ হয়, যারা বিচারক থাকেন তারা কনফিউজড হন। তো আমরা এই আইনটা চালু হলে যারা বিচারক থাকবেন তারা নতুন পরিভাষাগুলো সম্পর্কে অবহিত হবেন এবং আরও বেশি সূক্ষ্মভাবে, সচেতনভাবে এবং যথাযথ রায় দিতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ। আসলে এই আইনটা যদি না থাকে, শরিয়া কমপ্লায়েন্স নিশ্চিত করতে কি ধরনের সমস্যায় আমরা পড়ছি বলে মনে করেন? আর আরেকটা বিষয় হচ্ছে, ইসলামের দৃষ্টিতে শক্তিশালী আইন কাঠামোর গুরুত্বটা কি? মালয়েশিয়া ও বাংলাদেশে যেমন 83 থেকে ইসলামী ব্যাংকিং চালু হয়েছে, ওরাও প্রায় কাছাকাছি সময়ে, কিন্তু ওরা আগে আইন করেছে দেন অ্যাকশনে গিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে চর্চা শুরু হয়ে গেছে 83-তে, গাইডলাইন হয়েছে 2009-এ। মানে এটা মানে ঘোরার আগে গাড়ি না, গাড়ির আগে ঘোরা, এটা বলতে নিজেদেরও লজ্জা লাগে। সরি, মানে আমি দায় নিয়ে বলতে হচ্ছে এটা, যে উচিত ছিল আগে আইন হবে তারপরে আমরা কাজ করব, কিন্তু কাজ করে ফেলেছি আগে, আইনটা হচ্ছে পরে। কিন্তু আমরা দাবি করছি, আমাদের শ্রম আর মেধাও দিচ্ছি, যে বাংলাদেশ ব্যাংক শরিয়া বোর্ড মেম্বার হিসেবেও বলতে হচ্ছে যে আমরাও আমাদের টিমটাও কাজ করছি যাতে করে এই আইনটা আন্তর্জাতিক মান সম্পন্ন হয়,
পিছনের গ্যাপ যাতে সামনের দিনে ফুলফিল হয়ে যায়। আর বাংলাদেশের কালচারে মানে ব্যাংক থেকে টাকা নিলে অনেকেই পলায়ন করে, মানে অনেকেই মনে করে এটা তার নিজের বাপদাদার টাকা। এই জন্য ইসলামী ব্যাংকিং মূলত এই দুষ্টের দমন করতে গিয়ে আইন না থাকার কারণে ইসলামী ব্যাংকিং শূন্যে বা গ্যাফে পড়ে যাচ্ছে। হ্যাঁ, চর্চা করতে গিয়ে আইন না থাকাতেও গ্যাপ হচ্ছে না, কারণ বাংলাদেশ ব্যাংক অভিভাবক হিসাবে গাইডলাইন দিয়েছে, বিভিন্ন প্রজ্ঞাপন দিচ্ছে। তো প্রজ্ঞাপন এবং গাইডলাইন আমাদেরকে পথ চলা মসৃণ করে দিচ্ছে, কিন্তু যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে উদ্ধার করব কিভাবে, এই উদ্ধার কাজ পরিচালনায় আটকে যাচ্ছি আমরা। বাংলাদেশের বর্তমান নির্বাচিত সংসদ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল হিসেবে তারা ইসলামী ব্যাংকিং আইনটা দ্রুত পাশ করে দেবেন, যাতে করে ইসলামী ব্যাংকিং আইনের অনুকূলে সুশাসন, দুষ্টের দমন, এই যে ইসলামী ব্যাংকিংয়ে এত বড় মেসাকার হয়ে গেল, এত বড় মেসাকার অনেক আগেই দমানো যেত যদি ইসলামী ব্যাংকিং আইনটা আরও আগে থেকেই থাকতো। আপনাদেরকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। বারাকাল্লাহু ফিকুম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিং নিবেদিত সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।